ডক্টর ইউনূস একজন নোবেল লরিয়েট হওয়ার পরেও তিনি এতটা বিবেক বিসর্জিত কাজকর্ম করতে পেরেছেন। তিনি শিশুদেরকে একেবারে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন। আজকে তার এই অদূরদর্শী কার্যকলাপের জন্য টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে এবং সেখানে আমাদের বাংলাদেশে আমাদের আগামীর প্রজন্ম ৩০০+ শিশু এই পর্যন্ত মারা গিয়েছে। এটি খুবই দুঃখজনক এবং আমাদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেটাও অনেক আশঙ্কাজনক। আমি এই পর্যায়ে আসলে ইসেন জিসান মহিবুল্লাহর কাছে আসতে চাচ্ছি। মহিবুল্লাহ, আমি আসলে কমেন্ট করছিলাম, সেখানে একজন ভদ্রলোক লিখেছেন যে 2024-এর 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা আসলে ঘুম থেকে উঠেই দেখতাম যে আজকে 4 লেনের রাস্তা উদ্বোধন হচ্ছে, আজকে পদ্মা সেতুর একটি পিলার সম্পন্ন হয়েছে, কিংবা মেট্রো রেলের বগি বাংলাদেশে এসেছে, অথবা কক্সবাজারে হচ্ছে নতুন ট্রেন সেবা চালু হয়েছে, অথবা আমাদের যতগুলো মেগা প্রকল্প আছে একেবারে জ্বালানি থেকে শুরু করে খাদ্যের যে মজুদ সবকিছুই আমরা দেখেছি যে ঘুম থেকে উঠলেই আসলে কোনো না কোনো একটি গুড নিউজ পেতাম। কিন্তু এখন আসলে ঘুম থেকে উঠে দেখি যে হামের টিকা নেই, শিশুর মৃতদেহ নিয়ে বাবা হচ্ছে হসপিটাল থেকে কাঁদতে কাঁদতে বের হচ্ছেন, মা হচ্ছে কান্না করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখন জলাতঙ্কের টিকারও আসলে সংকট তৈরি হচ্ছে এবং মানুষ মৃত্যুবরণ করছে। অতএব এই যে পুরো ব্যাপারটি রয়েছে, যে আমাদের যে একটা অবস্থান ছিল সেখান থেকে যে আমরা মানে একটা টার্ন আউট করে যে সেই টেক ব্যাক বাংলাদেশে চলে গেলাম, আসলে এই টেক ব্যাক বাংলাদেশ বলতে আসলে আপনি কোন বাংলাদেশকে বুঝেন এবং আপনি আসলে বাংলাদেশকে কোথায় দেখতে চান, বা আপনি যে বাংলাদেশ দেখে অভ্যস্ত সেই জায়গাতে আসলে গত 20 মাসে কি পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনার বরিশাল জেলায়? আসসালামু আলাইকুম। আসলে বর্তমান দেশের যে অবস্থা, যে হামের টিকার কথা বলছেন, আপনারা হয়তো দেখেছেন যে করোনার সময় আমাদের নেত্রী যে প্রোটোকল হিসেবে আমাদেরকে ভ্যাকসিনের ব্যবস্থা করছে, সেই সরকার এখন তো আর নেই। এখন আমি যদি আম গাছ লাগাই, আমি তো কাঁঠালের আশা করতে পারি না। একেবারেই। সেখানে আমাদের নেত্রী বরিশাল সিনেবাস সাদেক আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমে প্রত্যেকটা জেলায় জেলায়, ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায় খুব সুন্দরভাবে করোনার ভ্যাকসিন প্রত্যেকটা কর্মী, ছাত্রলীগের কর্মী, সভাপতি, সহসভাপতি, যুবলীগ সকলেই এই ভ্যাকসিন কিন্তু মানুষের দ্বারে দ্বারে নিয়ে গেছে। কার কখন লাগে প্রত্যেকটা মুহূর্ত আমাদের বরিশাল জেলা ছাত্রলীগের যত ভাইয়েরা আছে, যে আতিকুল্লাহ মুনিম ভাই আছে, তিনি হয়তো আরো বেশি জানেন। সেও অক্লান্ত পরিশ্রম করছে, আমি নিজের চোখে দেখেছি যে দিন রাত 24টা ঘন্টা সে মানুষের দ্বারে দ্বারে গেছে যে কিভাবে সিনেবাস সাদেক আব্দুল্লাহর এই মেসেজগুলো দেওয়া যায়, তার এই টিকাগুলো ঘরে ঘরে পৌঁছানো যায়। সুতরাং এখন হামের টিকার অভাব, কারণ বর্তমান সরকার ব্যর্থ না হলে এতগুলো শিশু মারা যেত না। আমরা এই টেক ব্যাক বাংলাদেশ, আমরা টেক ব্যাক বাংলাদেশ চেয়েছি, কিন্তু টেক ব্যাক বাংলাদেশ এটা কোনো ফকিন্নি মার্কা বাংলাদেশ আমরা চাইনি। আমরা চেয়েছি উন্নত মডেলের একটি বাংলাদেশ। সুতরাং আমরা যে এই ফকিন্নি মার্কা বাংলাদেশ, আমরা এই 2 বছরে দেশের জনগণ জানতে পারছে যে এই দেশ কতটা আগানো। 2 বছরে 200 কোটি টাকারও বেশি ঋণ হয়েছে, 200 কোটি টাকারও বেশি ঋণ হয়েছে। তাহলে আমরা কতটুকু আগাইছি? সোনার বাংলাদেশকে এমন ভাবে ধ্বংস করছে যে আগামী 100 বছরে বাংলাদেশ সামনে আগাতে পারবে কিনা এমন কোনো গ্যারান্টি নেই। আমরা এমন পরিস্থিতিতে আছি, বিভিন্ন নেতাকর্মীদের তো কোনো নিরাপত্তা বলতে নেই। আমরা দেখেছি আমাদের নেত্রী, তিনি মানুষকে দয়া করেছেন। তার কাছে বিএনপি জামাত বলতে কোনো মানুষ ছিল না, তার কাছে ছিল সবাই মানুষ। তো কখনো বিএনপি লোকদেরকে আওয়ামী লীগের লোকেরা হত্যা করতে যায়নি, জামাতের লোকদেরকে হত্যা করতে যায়নি। আমরা মানুষকে, জামাত বিএনপিকে মানুষ মনে করেছি, ভাই মনে করেছি, চাচা মনে করেছি, কাউকে আমরা আঘাত করিনি। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যেরকমের বিভিন্ন ধরনের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, এখানে কিন্তু প্রতিহিংসা দিনই চলতেছে। প্রতিহিংসা কিন্তু আমাদের দিন দিন বাড়তেছে। সুতরাং আমাদের দরকার যে নেত্রীর কাছ থেকে, আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে রাজনীতি শেখা। এখন আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে আগে হাতে করে দেওয়া উচিত ছিল যে নেত্রী আমাকে একটু রাজনীতি শিখান, তার কাছে শেখা উচিত ছিল। মহিবুল্লাহ, আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি যে বরিশাল জেলায় আপনি তো একজন রাজনীতিবিদ হিসেবে অনেকদিনই আছেন, তাহলে আপনি তো বলতে পারবেন আসলে 2024-এর 5ই আগস্টের পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে আপনাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম যেখানে ছিল সেটি তো আসলে এই যে আদালতে নিষিদ্ধ করার, আইন করে নিষিদ্ধ করার কারণে আসলে কিছুটা তো ব্যাহত হয়েছে এবং আসলে ওইভাবে যেভাবে আপনারা রাজনীতিটা করতেন বা আপনাদের যেসব কর্মসূচি ছিল সেগুলো তো আপনারা ব্যাহত হচ্ছে, করতে পারছেন না। তো এই যে একটা পরিবর্তন 24-এর 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে আপনাদের যে আরো রাজনৈতিক দলগুলো ছিল বরিশালে, তাদের সাথে আপনাদের সহাবস্থানটা কেমন ছিল? সবার সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমাদের ভিতরে কিছু আওয়ামী লীগ পন্থী কিছু মানুষ ছিল যারা আমাদের সিনেবাস সাদেক আব্দুল্লাহ ভাইকে ভালোবাসতো না। এরা হচ্ছে সবসময় আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করার জন্য এরা আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে। বরিশালটাকে এরকম কোন একটা গোষ্ঠী যে এদের আদর্শের জায়গা থেকে তারা আসলে বাংলাদেশ পন্থী ব্যাপারটাকে ওন করে না অথবা মুক্তিযুদ্ধকে ওন করে না, কিন্তু কোন ধরনের একটা লেভাস নিয়ে হচ্ছে তারা আওয়ামী লীগের মধ্যে ছিল, আপনি কি এরকম কিছু একটা মিন করতে চাচ্ছেন? জি অবশ্যই, তারা আওয়ামী লীগের টুপি পরে তারা আওয়ামী লীগের চাদর পেঁচিয়ে মানুষকে বিভিন্ন ধরনের চাঁদাবাজি করতো, দুর্নীতি করতো, নাম হচ্ছে আওয়ামী লীগের। কিন্তু না,
আওয়ামী লীগ এগুলো কখনো প্রশ্রয় দেয়নি, দিবেও না। চাঁদাবাজি, দুর্নীতি এগুলো আওয়ামী লীগ কখনো করেনি, করবেও না। আমরা যদি সেরকম করতাম আজকে আমাদের 5-10টা গাড়ি থাকতো, কোটি কোটি টাকা থাকতো। আমরা যা কোথায় পাবো? আমরা ভালোবাসি দলকে, ভালোবাসি শ্রীনিবাস সাদেক আব্দুল্লাহ ভাইকে, ভালোবাসি হাসনাত কাকাকে। সুতরাং আমরা ভালোবাসা দিয়ে রাজনীতি করছি, আমরা টাকার রাজনীতি করি না। আমরা সবসময় চেয়েছি যে আওয়ামী লীগ দলটা শক্তিশালী হোক। আমরা এই জন্য বরিশাল জেলা ছাত্রলীগ মহানগর এবং আওয়ামী লীগের যত ভাইরা আছে, আমরা শ্রীনিবাস সাদেক আব্দুল্লাহ ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ হতে চাই। তিনি সবসময় আমাদেরকে খবর নিচ্ছে, খেয়াল নিচ্ছে। তিনি সব সময় প্রত্যেকটা নেতাকর্মীর খোঁজ নিচ্ছে যে কে কেমন আছে, কিরকম আছে। আর বিশেষ করে শ্রীনিবাস সাদেক আব্দুল্লাহ ভাইয়ের কোনো বিকল্প নেই। তার তুলনামূলক কোনো নেতা বরিশালে হবে কিনা আমার জানা নেই, কিন্তু তিনি এতটা বরিশালের সংগঠনকে ধরে রাখতেছে এখন পর্যন্ত তিনি যেভাবে দলটাকে ধরে রাখতেছে, বরিশালে অন্য কোনো আওয়ামী লীগপন্থী কোনো নেতা সামনে আগায়নি। প্লাস তারা আওয়ামী লীগের চাদর বিছিয়ে এখনো তারা নাম বিক্রি করে খাচ্ছে আর ঝামেলা করতেছে। এরা কখনো আওয়ামী লীগের ভালো চায়নি। এরা সবসময় আমাদের শ্রীনিবাস সাদেক আব্দুল্লাহ ভাইয়ের দুর্নীতি নিয়ে করতো, যে সে দুর্নীতি করে। কিন্তু আসলে শ্রীনিবাস সাদেক আব্দুল্লাহর কোনো দুর্নীতি নাই, এটা আপনারা ভালো করে যাচাই বাছাই করতে পারেন। তিনি একজন ভালো মানুষ। আমি আপনাকে একটু থামাচ্ছি এখানে। আপনি যখন একজন সংগঠক হিসেবে কাজ করবেন, আপনার আসলে এখানে ভুল ত্রুটি হবে। ভুল ত্রুটির ঊর্ধ্বে আসলে কোনো মানুষই নেই, সেটা হতেই পারে। কাজ করতে গেলে কাজের জায়গা থেকে মানুষের বিচ্যুতি ঘটে, এবং সেটাকে অ্যাড্রেস করা, সেটাকে এডমিট করা, সেটা হচ্ছে বড় বিষয় যে আপনি সেটা করতে পারছেন কিনা একজন মানুষ হিসেবে। কারণ আমি মনে করি যে আমি না, এটা আসলে খুবই লজিক্যাল ইউনিভার্স ব্যাপার যে যে নিজের ভুলটা বুঝতে পারেন না, তাকে আসলে পৃথিবীর কোনো আদালত দিয়েও মানে সুফল আনা সম্ভব নয়। তো মানুষের বিবেক হচ্ছে বড় আদালত, এবং মানুষ নিজের ভুল যদি বুঝতে পারে এবং সেই অনুযায়ী ভবিষ্যতে চলতে পারে, সেটি হচ্ছে গিয়ে আমাদের সত্যিকারের প্রত্যাশার জায়গা। কিন্তু আপনি যে কথাটি তুলে ধরলেন, কিন্তু সেই জায়গাটাতে আসলে আমি যেহেতু হচ্ছে তৃণমূলের সাথে কথা বলি, তৃণমূলের জায়গা থেকে অথবা আপনাদের নেত্রী আসলে যেভাবে কথা বলছেন, এই মুহূর্তে আপনারা যারা আসলে রাজপথে আছেন, আপনারা প্রত্যেকে একজন যোদ্ধা। হ্যাঁ, আপনারা প্রত্যেকেই এখন একজন নেতা আমি মনে করি, কারণ আপনারা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং আপনারা করবেন। এবং আপনাদেরকে সেই অনুপ্রেরণা দেওয়া, একটু অ্যাড্রেসিং করা, পুরো বাংলাদেশের সকল নেতাকর্মীদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস থেকেই কিন্তু আমরা আসলে এই আয়োজনটি করেছি এবং ভবিষ্যতে আমরা করব। আমাদের সঙ্গেই থাকবেন। আমি